এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। বলা যেতে পারে ভয়েস স্যাম্পল দিতেই হলো সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। জোকা ইএসআই হাসপাতালে সংগ্রহ করা হলো কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা। জোকা ইএসআই হাসপাতালের 4 সদস্যের মেডিকেল বোর্ড কাকুর শারীরিক অবস্থার ফিট সার্টিফিকেট দেওয়ার পর সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, এই বিষয়ে যে জানা যাচ্ছে সব থেকে বড় যে প্রশ্ন উঠছে, এসএসকেএম হাসপাতাল থেকে ইএসআই হাসপাতাল, বলা যেতে পারে বারবার এসএসকেএম হাসপাতালই কি সেফ জোনে পরিণত হচ্ছে? আজকে আজকে ভোরবেলায় কিন্তু ভয়েস স্যাম্পল করতে শোনানো হয় এবং তারপরে থেকে জানা যাচ্ছে যেটা ইএসআই হসপিটাল থেকে মেডিকেল রিপোর্ট কিন্তু আজকে যে কালকে মেডিকেল টেস্ট হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের ইএসআই যেটাতে মেডিকেল টেস্ট হয়েছিল ভয়েস স্যাম্পল টেস্টের আগে, সেই মেডিকেল রিপোর্ট কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহার কাছে জমা দিয়েছে ইডি। এবং যেটা জানা যাচ্ছে যে সেরকম কোনো সমস্যা কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের নেই। তিনি সারাদিনে 8টি ওষুধ পান, তার রক্তচাপ মোটামুটি ঠিক আছে, তবে হৃদস্পন্দনের যে সেখানে কিন্তু ইরেগুলারিটি দেখা গেছে। তবে সেটা ট্যাবলেট খেলে মানে ওরা ওষুধেই কমবে সেটা নিয়ন্ত্রণ করা যাবে, এটা কিন্তু মেডিকেল রিপোর্টে জানা আছে বলে সূত্রে খবর এটা পাওয়া যাচ্ছে। আর এবং এই পাশাপাশি যেটা হয়েছে যে মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার পর কিন্তু সেই মেডিকেল রিপোর্ট নিয়ে পরবর্তী যে আলোচনা বা পরবর্তী যে শুনানি সেটা কিন্তু আগামী 10ই জানুয়ারি হবে বলে কিন্তু জানিয়েছে জাস্টিস অমৃতা সিনহা। এবং মেডিকেল যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্ট কিন্তু খতিয়ে দেখা হবে। কিন্তু আজকে যখন এই মেডিকেল রিপোর্ট জমা পড়ে তখন কিন্তু জাস্টিস সিনহা এখানে উপস্থিত ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। তিনি আদালতের কাছে আবেদন জানান যে গতকাল যে রিটদার শুনানি হয়েছিল সেই শুনানিকে যে অর্ডার দিয়েছিল এই যে ভয়েস স্যাম্পল টেস্টিং অর্ডারটা গোপন রাখা হয়েছিল এবং আপলোডও করা হয়নি হাইকোর্টের সাইটে, সেই অর্ডারটা তিনি চেয়েছিলেন। কিন্তু তখন কিন্তু জাস্টিস সিনহা বলেন যে আপনি এই মামলার কোনো পার্টি নন, আগে আপনি আবেদন করুন, তারপর আদালত যথাযথ ব্যবস্থা দেবো। অর্থাৎ গতকালের শুনানির যে রায় সেই কপি কিন্তু দিতে অস্বীকার করে বিচারপতি পরিষ্কার না করতে বলেন যে আপনি পার্টি আগে হন, আগে অ্যাপ্লাই করুন, তারপরে পাবো। কেন না দেখো কেন তিনি আজকে যে অর্ডারের কপি চাইছেন, আজকে ভোর 3:20 কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআই থেকে ভয়েস স্যাম্পল টেস্টের পর এসএসকেএম হাসপাতালে ফেরত দেওয়া হয়। এবং ফেরত আসার পরই আজকে সকালবেলায় কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের এই যে গতকাল নির্দেশা শুনানিতে যে ভয়েস স্যাম্পল টেস্টে ইএসআই জোকাতে নিয়ে যে এদিকে ভয়েস স্যাম্পল টেস্টের নির্দেশ দিয়েছিলেন জাস্টিস সিনহা, সেই নির্দেশকে কিন্তু আজ সকালবেলায় কিন্তু ডিভিশন বেঞ্চে এসে চ্যালেঞ্জ করেন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। তিনি পরিষ্কার বলেন যে এই মামলা তিনি তীর্থঙ্কর যে অন্য একজন বিচারকের এই বিভাগে এই মামলাটা শুনানি রয়েছে চলছে, সেইখানে দাঁড়িয়ে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অর্থাৎ জাস্টিস সিনহা কি করে ভয়েস স্যাম্পল টেস্টের অনুমতি দিলেন, নির্দেশ দিলেন, সেটাকে তিনি চ্যালেঞ্জ করেন। এবং এই চ্যালেঞ্জ করার পরই চ্যালেঞ্জ করে কিন্তু কিছুটা বিপাকে পড়ে যান সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। কেননা বিচারপতি সৌমেন চেন্নাই ডিভিশন বেঞ্চ তখন সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা বেশি দেন। অর্থাৎ গতকাল এই যে ভয়েস স্যাম্পল টেস্টে বিপাকে নিয়ে গিয়ে এদিকে ভয়েস স্যাম্পল টেস্টের নির্দেশ জাস্টিস সিনহা দিয়েছিলেন, সেই অর্ডারটা কিন্তু আজকে বিচারপতি সৌমেন থেকে ডিভিশন বেঞ্চ দেখতে চায়। কিন্তু তখনই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী বলেন যে না, তিনি সিঙ্গেল বেঞ্চের অর্ডার আপলোড হয়নি, তার হাতে সিঙ্গেল বেঞ্চের অর্ডার আসেনি, সেই জন্য তিনি কিছু বলতে হবে। তখন কিন্তু ডিভিশন বেঞ্চ জানায় যে আগে আপনি সিঙ্গেল বেঞ্চের অর্ডার নিয়ে আসেন, তারপর এই মামলাটি এই যে চ্যালেঞ্জ জাস্টিস সিনহার নির্দেশ থেকে চ্যালেঞ্জ করে যে নাম্বারটি যে করতে চাইছেন সেটা গৃহীত হবে কিনা, তারপরে বিচার যে বিষয় হবে। এইটা হচ্ছে কিন্তু প্রথম পর্ব। কিন্তু এই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আজকে কিন্তু জনস্বার্থ মামলা যেটা হয়েছিল যে গত 20 ডিসেম্বর জনস্বার্থ যে মামলা হয়েছিল যে সুজয় কৃষ্ণ ভদ্র সরকারি চিকিৎসা পরিষেবাকে অপব্যবহার করা, সরকারি হাসপাতালের বেড দীর্ঘদিন ধরে দখল করে রাখা নিয়ে আইনজীবী রমাপ্রসাদ সরকার এবং আইনজীবী সুস্মিতা দত্ত সাহা তারা একটা জনস্বার্থের মামলা করেছিলেন প্রধান বিচারপতি ডিসিশন নিয়েছে। তবে দাবি ছিল সুজয় কৃষ্ণ ভদ্র সেরকম কোনো অসুস্থতা নেই, খুবই অসুস্থতা যেটা থেকে তাকে প্রায় দীর্ঘ 4 মাসের উপর ধরে ঘটিতে আসছে।
সেই যে মামলা ছিল সেই মামলাটা কিন্তু আজকে শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন প্রধান বিচারপতি ডিভিশন হয়েছে এবং সেখানে কিন্তু সরাসরি রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি যে যারা প্রভাবশালী যে কোনো তদন্ত হলে যারা তদন্তে যারা ইডি বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে নেওয়া আছে তারা ধরা পড়লে বা তাদেরকে কাস্টডিতে নেওয়া হলে তারা এসএসকেএম হাসপাতালে যে ভর্তি হয়েছে তাহলে কি রাজ্য এসএসকেএম হাসপাতালে প্রভাবশালীদের আশ্রয় দিচ্ছে? এই প্রশ্ন কিন্তু আজকে তুলেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্যের উদ্দেশ্যে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে এই প্রভাবশালীরা কতদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছে, কতজন প্রভাবশালী আসলে পর্যন্ত এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের কি চিকিৎসা হয়েছে, তাদের কি শারীরিক সমস্যা কি তাদের ট্রিটমেন্ট হচ্ছে এবং মানে এক কথা রিমিক বলা যেতে পারে যে এসএসকেএম হাসপাতালও কোনো এক জায়গাতে কাঠগড়ায় দাঁড়াচ্ছে। একদমই আসছে কিন্তু এসএসকেএম হাসপাতালকে এই প্রভাবশালীদের ভর্তি করা দিয়ে রিপোর্ট জমা দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই রিপোর্ট কিন্তু জমা দিতে হবে এবং যে মামলার শুনানি হয়েছে 24 জানুয়ারি কি রিপোর্টে কি দিতে হবে উত্তরের রিপোর্টে দিতে হবে যে সাধারণ রোগীদের এই যে প্রভাবশালীদের ভর্তি থাকছে দীর্ঘদিন ধরে এতে সাধারণ রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে কিনা, হাসপাতালের পরিকাঠামো প্রভাবশালীদের কাজে কেন ব্যবহার করা হচ্ছে এবং তাদের কি রোগ তাদের কি চিকিৎসা চলছে, কেন এতদিন ধরে তারা ভর্তি রয়েছেন, কেন এই প্রভাবশালীদের পেছনে হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করা হচ্ছে এবং এই প্রভাবশালীদের পেছনে হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করতে গিয়ে সাধারণ যারা রোগী তাদের পরিকাঠামো চিকিৎসা পরিষেবার কোনো ব্যাঘাত ঘটছে এবং আরো একটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে যে প্রভাবশালীদের ক্ষেত্রে যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে সাধারণ রোগীদের ক্ষেত্রেও কিন্তু একই পরিষেবা হাসপাতাল কর্তৃপক্ষ দিচ্ছে না শুধু প্রভাবশালীদেরই ভালো পরিষেবা দেওয়া হচ্ছে এবং সাধারণ যারা রোগী তাদের কিছু পরিমাণ পরিষেবা দেওয়া হচ্ছে। এই সমস্ত রিপোর্ট কিন্তু এসএসকেএম এর যে ডিরেক্টর তার থেকে কিন্তু তলব করেছে হাইকোর্ট। আগামী 24 জানুয়ারি কিন্তু এই মামলার শুনানি রয়েছে, সেই তার আগে কিন্তু এসএসকেএম হাসপাতালের ডিরেক্টরকে এই প্রভাবশালীদের আশ্রয় দেওয়ার অভিযোগে এবং তাদের কি চিকিৎসা হচ্ছে, কতজন প্রভাবশালী চিকিৎসা হচ্ছে, কতদিন ধরে চিকিৎসা হচ্ছে, তাদের কি চিকিৎসা হচ্ছে তার সমস্ত মেডিকেল রিপোর্ট টেস্ট রিপোর্ট এবং হাসপাতাল কর্তৃপক্ষ প্রভাবশালীদের ক্ষেত্রে কি পরিষেবা দেয় এবং সাধারণ রোগীদের ক্ষেত্রে কি পরিষেবা দেয় এই সমস্ত রিপোর্ট কিন্তু এসএসকেএম হাসপাতাল ডিরেক্টরের কাছে হলফনামা আকারে তলব করেছে এবং পাশাপাশি সুজয় কৃষ্ণ ভদ্রকে কেন্দ্র করে এই মামলা জনস্বাস্থ্য মামলা হয়েছিল সেই কারণে সুজয় কৃষ্ণ ভদ্রের সমস্ত এতদিনকার মেডিকেল রিপোর্ট কিন্তু এবং কেন তার কি চিকিৎসা হয়েছে, কি তার রোগ, কেন তিনি প্রায় 4.5 মাস ধরে ভর্তি রয়েছে, তাকে কি পরিষেবা দেওয়া হচ্ছে। মামলাকারীরা অভিযোগ করেছিলেন যে শিশুদের জন্য যে বেড নির্ধারিত সেই শিশুদের বেডে সুজয় কৃষ্ণ ভদ্রের 4.5 মাস ধরে রেখে পরিষ্কার করা হচ্ছে এবং এই অভিযোগ করেছে যে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্টে কারচুপি করছে। আজকে কিন্তু ইডির পক্ষ থেকে ইডির পক্ষের আইনজীবী কিন্তু পরিষ্কার জানান যে যখন কোনো তাদের কাছ থেকে যখন কোনো অভিযুক্ত তাদের কাছ থেকে ইডির কাস্টডি সেটা তখন তাকে জেল কাস্টডিতে পাঠানো হয়। জেল কাস্টডিতে পাঠানো হলে তিনি যদি জেলে অসুস্থ বোধ করেন তাহলে জেলের সুপার এবং হাসপাতালের সুপাররা মিলে ডিসিশন নিয়ে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু আলিপুর জেলের ক্ষেত্রে কিন্তু আলিপুরের জেলের সুপার কিন্তু এই সমস্ত ইডির হাতে যে কোনো তদন্তের হেফাজতে পাওয়া এই প্রভাবশালীদের কিন্তু আলিপুর জেল কর্তৃপক্ষ অন্য হাসপাতালে না পাঠিয়ে এসএসকেএম হাসপাতালে তিনি পাঠায়। সেই প্রশ্ন কিন্তু বিচারপতি তুলেছে যে জেলের তো নিজস্ব হাসপাতাল রয়েছে, জেলের হাসপাতালে যদি সেই চিকিৎসা না হয় তাহলে আরো কলকাতা শহরে আরো অনেক রাজ্যে অনেক হাসপাতাল রয়েছে কলকাতায় সেখানে এসএসকেএম হাসপাতালের নির্দিষ্ট কিছু ওয়ার্ডেই কেন তাদেরকে পাঠানো হয় এই প্রশ্ন কিন্তু তুলেছে এসএসকেএম হাসপাতালের ডিরেক্টরকে। এই সমস্ত রিপোর্ট কিন্তু হলফনামা আকারে সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট তার কি চিকিৎসা হয়েছে সেগুলো হলফনামার আকারে কিন্তু জমা দিতে করেছেন এসএসকেএম ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন। এর কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে? এর রিমিক এই বিষয়ে কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এই রিপোর্ট কবে দিতে হবে বা কিছু? সুজয় কৃষ্ণ ভদ্র প্রভাবশালী ক্ষেত্রে কিন্তু রাজ্যের পাশাপাশি এবং সরাসরি এবার এসএসকেএম কর্তৃপক্ষ কিন্তু কাঠগড়ায় দাঁড়ালো এবং তার দিকেও আঙুলবদ্ধ এসএসকেএম কর্তৃপক্ষের দিকে। সেই কারণেই কিন্তু এসএসকেএম কর্তৃপক্ষের কিন্তু রিপোর্ট হলফনামা আকারে এই প্রভাবশালীদের ক্ষেত্রে এবং সুজয় কৃষ্ণ ভদ্রের দিকে আলাদা করে হলফনামা আকারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং একেবারে রিমিক আমার প্রশ্ন শোনা যাচ্ছে। রিমিক
রিমিক, আমার প্রশ্ন শোনা যাচ্ছে? কিন্তু তার নামটাও বেরিয়ে গেল, কেননা রিমিক, বিরুদ্ধে প্রভাবশালীদের স্পেশাল ট্রিটমেন্ট আর সাধারণ রোগীদেরকে তো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, সেইভাবে তারা ট্রিটমেন্ট পাচ্ছে না, বেড দখল করে রাখা। সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত রিপোর্ট কিন্তু এসএসকেএম ডিরেক্টরের কাছ থেকে তলব করলে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, এবং আগামী 24 জানুয়ারির মধ্যে এই রিপোর্ট দিতে হবে এসএসকেএম এর ডিরেক্টরকে, এবং তারপরে আগামী 24 জানুয়ারি এই মামলা শুনানি হবে। ফলে সুজয় কৃষ্ণ ভদ্র যেমন বিপাকে, এসএসকেএম কর্তৃপক্ষ বিপাকে, এবং রাজ্য সরকারের রাজ্য বিপাকে। আগে রাজ্য থেকে প্রশ্ন করেছে যে আপনারা কি আশ্রয় দিচ্ছেন এই অভিযুক্তদের, এসএসকেএম আশ্রয় দিচ্ছেন? তার উত্তরে রাজ্যের আইনজীবী বলেছেন না, হাসপাতালে সব রোগীরাই সমান, হাসপাতালের কাছে কোনো রোগী প্রভাবশালী নয়, তাদের প্রত্যেককে সমান পরিষেবা দেওয়া হয়। যদিও তাতে খুব একটা কিন্তু সন্তুষ্ট হননি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সেই কারণে কিন্তু এসএসকেএম এর ডিরেক্টর থেকে সুজয় কৃষ্ণের মধ্যে সমস্ত চিকিৎসার রিপোর্ট এবং অন্যান্য প্রভাবশালীদের নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের এতদিনের চটজন ছিল, কি চিকিৎসা হয়েছে, সাধারণ রোগীদের কি চিকিৎসা হয়েছে, সমস্ত রিপোর্ট কিন্তু হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এসএসকেএম এর ডিরেক্টরকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ রিমিক এই বিষয়ে জানানোর জন্য।